আমেরিকা আগে বলছিল যে ইরানের নৌশক্তি ধ্বংস করেছে বা আরো অন্যান্য তাদের পারমাণবিক শক্তি ধ্বংস করেছে, আরো অনেক কিছুই বলেছে। কিন্তু আজকে বললো যে আজকে স্বীকার করলো পেন্টাগন যে ইরানের নৌশক্তি তারা ধ্বংস করেনি, এমনটাই বলেছে। আরো আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইরানের ধৈর্যচ্যুতি মানে ঘটেছে। ইরানে চূড়ান্ত একটা আঘাত হানার যে চেষ্টা, সেই চেষ্টা করা হচ্ছে। তো সেই চেষ্টা করার জন্য যুক্তরাষ্ট্রের যা যা থাকা দরকার তা কি আসলে আছে কিনা। আর ইরান থেকে তো বহু আঘাত পেয়েছে, যতবারই আঘাত করতে চেয়েছে ততবারই কিন্তু চরম আঘাত পেয়ে তারপরে ফেরত এসেছে। ইভেন লাস্ট পর্যন্ত হরমুজে যেটা করেছে সেটা তো আমরা সবাই দেখেছি, বিশ্ববাসী কেউই এটাকে সাপোর্ট করেনি, তারপরেও তারা ওইভাবে সফলও হয়নি। কিন্তু তারপরেও তারা চূড়ান্ত আঘাত বলতে আসলে কি বোঝাচ্ছে। আবার ইরান থেকে যেটা বলেছে যে তাদের হাতে এমন অস্ত্র আছে দেখলে তারা হার্ট অ্যাটাক করবে, মানে কি ধরনের অস্ত্র আছে বলে মনে করে? আপনার মাইক্রোফোনটা মিউট করা। অনেক ধন্যবাদ আপা আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। দেখেন, কথাটা কে বলেছে আপনাকে প্রথম জানতে হবে। যদি ডোনাল্ড ট্রাম্প বলেন তাহলে আপনার একটা বিশ্বাসযোগ্যতা আপনার পার্সেন্টেজ অনুযায়ী আপনার 5%, আর যদি অন্য কেউ যদি বলে এটা 95% আপনি ধরে নিতে হবে। নট ইভেন ইটস আ 5%, পিপল বিলিভ হোয়াট ডোনাল্ড ট্রাম্প ইজ সেইং। কেউ এখন আর ওনাকে বিশ্বাস করে না, শুধু আমেরিকা নয়, সারা বিশ্ব জুড়ে কেউই ওনার কোনো স্টেটমেন্টই বিশ্বাস করেন না। কারণ ওনার যে নীতি, 4-3টা নীতি, যে লাই লাই লাই, নেভার ডিনাই, নেভার অ্যাডমিট, যে উনি কখনো মিথ্যার উপর যে ব্লাফ। দেখেন, এর জন্যই গত 3 দিন আগে আপনি নিশ্চয়ই জানেন যে কিং অফ ইউনাইটেড কিংডম চার্লস, উনি আসছিলেন আমেরিকাতে। আপনার দেশে, আপনি যে দেশে আছেন সেই দেশের রাজা উনি আসছিলেন ক্যাপিটাল হিলে, এবং উনি অ্যাড্রেস করেছেন ক্যাপিটাল হিলে, কংগ্রেস এবং সেনেটে, ক্যাপিটাল হিলে। এবং তখন বেশ কয়েকটি কথা বলেছিলেন উনি। আমি সেই কথাগুলো, স্টেটমেন্টগুলো আমি বলছি। চার্লস বলেছেন যে আমেরিকানস ওয়ার্ডস ক্যারিজ ওয়েট এন্ড মিনিং। যে উনি বলতে চাচ্ছেন যে আমেরিকানদের কথা এবং আমেরিকার প্রেসিডেন্টের কথা একটা ওয়েট ক্যারি করে, একটা মিনিং ক্যারি করে। এই ওয়েট এবং মিনিংটা আজকে নেই। উনি হাফ এন আওয়ার স্পিচ দিয়েছেন, মোর দেন হাফ এন আওয়ার, কিন্তু একটা বারও ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করেননি। উনি বেশ কয়েকটি কথা বলেছেন যে দেখেন, যে এক্সিকিউটিভ পাওয়ার একটা চেক এন্ড ব্যালেন্সের উপর থাকতে হয়। কাকে বলছেন? যে ডোনাল্ড ট্রাম্পকে বলছেন, এবং এই কংগ্রেসকে বলছেন এবং সেনেটকে বলছেন যে ইউ মাস্ট ডু চেক এন্ড ব্যালেন্স বিফোর দিস গাই ডু এনিথিং। এই লোকটা কোনো কিছু করার আগে তোমাদের উচিত এই কাজটা করার, চেক এন্ড ব্যালেন্স। এবং উনি বেশ আরেকটা কথা বলেছেন, উনি যে নেটো সম্বন্ধে উনি বলেছেন, এই যে আমার শাহিন ভাই যেটা বললেন যে হ্যাঁ, এটা আর্টিকেল 5-এ এটা আছে যে আমেরিকার জেনারেলরাই লিড করবে এই নেটোর, এবং যে নেটোর যে জেনারেল থাকবেন 4-স্টার জেনারেল, উনি এই ইয়েতে নেটোর কমান্ডার হিসাবে থাকবেন। এর জন্য বলছেন, কিং চার্লস বলছেন যে দেখেন, আপনার এই নেটোর অনেক ভালো কাজগুলো করেছে, যেমন আফগানিস্তানের বিভিন্ন অপারেশনে নেটো ছিল। তারপরে বসনিয়াতে যে আপনার ইয়েটা ছিল, নেটো অপারেশনটা ছিল, আপনারা জানেন যে যুগোস্লাভিয়া এবং বসনিয়াতে হার্সেগোভিনার যে ইয়েটা ছিল, যুদ্ধটা ছিল, সেই যুদ্ধে নেটো অনেক ভালো কাজ করেছে। আবার উনি বেশ কয়েকটি টপিকগুলার লাস্টে যে কথাটা বলছেন উনি, যে পোপকে নিয়ে, যে খ্রিশ্চিয়ানিটির একটা মূল্য, ভ্যালুজ সারা বিশ্ব জুড়ে মানুষে একটা সম্মান করে, সেই সম্মানটুকু যে ক্যারি করে চতুর্দিকে আপনার এক্সপোজ করছেন, উনি হলেন পোপ। সেই পোপও আপনার ডোনাল্ড ট্রাম্পের ভোকাল ওয়ার্ড থেকে আপনার রেহাই পাননি। তো আমার মনে হয় যে
ওনার কথা এখন আর কি বলেন এটার কোনো একটা হেডলাইন হয় না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের যে ইয়েগুলা নিউজ মিডিয়াগুলা এবং নিউজ পোর্টালগুলো আছে, সেই নিউজ পোর্টালগুলো এখন আর ডোনাল্ড ট্রাম্পের সেই স্টেটমেন্টকে বড় ধরনের হেডলাইন বা আপনার বিগ কাভারেজ দিচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এটাও আমেরিকার জন্য, আমেরিকার একজন প্রেসিডেন্ট এক্সিকিউটিভ পাওয়ার হিসাবে এটা একটা অসম্মান বলা হচ্ছে। একজন দর্শকের দুটা উত্তর আমি দিয়ে দিই। আপনার নিশ্চয়ই আপনি আপনার উত্তরটা দিতে পেরেছি। উনি জিজ্ঞেস করেছেন যে অ্যাটমিক বম ইরানের আছে কিনা, এবং যদি থাকে সেই অ্যাটমিক বমের কি ব্যবস্থা, কেন তারা এটা এক্সপোজ করছে না। দেখেন যে অ্যাটমিক বম এনপিটি, নন প্রিলিফারেশন ট্রিটি, ইরান সাইন করেছে যে ইরান কোনোদিন কোনো এই অ্যাটমিক পাওয়ার বা অ্যাটম বম তৈরি করবে না, এবং সেটা খুব সম্ভবত, ইফ আই এম নট রং, 1968-এ, এবং সেই অ্যাটম বম কখনো ইয়ে হবে না, তৈরি করবে না, এবং এনরিচমেন্টেও যাবে না মোর দেন 60%। আপনি 60% পর্যন্ত আপনি এনরিচ করতে পারবেন বিভিন্ন পিসফুল ইউজের জন্য। অ্যাটম বম যে এনরিচ ইউরেনিয়াম যে শুধু অ্যাটম বম তৈরি হয় এটা নয়, আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে 2 to 5% এনরিচ ইউরেনিয়ামের প্রয়োজন পড়ে। আপনার 20 to 30% আইসোটোপ, ইউরেনিয়াম আইসোটোপ ব্যবহার করা হয় আপনার ফার্মাসিউটিক্যালে, তারপরে আপনার মেডিকেল ট্রিটমেন্টে, আপনার বিভিন্ন টেস্টিংয়ে। আমরা বলি না বিভিন্ন ইউরেনিয়াম টেস্টিং, আপনার অ্যাটমিক টেস্টিং, সেই ইউরেনিয়াম টেস্টিং আপনার করতে হয় আমাদের বিভিন্ন ক্যান্সার রোগীদের ক্ষেত্রে মেডিকেল ফিল্ডে। তো এনরিচ ইউরেনিয়াম আমরা বিভিন্নভাবে আমরা ব্যবহার করি। দেখেন এনরিচ ইউরেনিয়াম যে অ্যাটমিক বমটা, আপনি যে একটা এনক্লোজ কোনো কিছু একটা পাত্রের ভিতর ঢুকাই আপনি কোনো জায়গায় ড্রপ করে দিলেন না এটা বম হয়ে যায়, এরকম নয় কিন্তু অ্যাটমিক বম। অ্যাটম বম হয় একটা নিউক্লিয়াসকে ব্রেক করতে হয় একটা ফিশনের মাধ্যমে। এটা কমপ্লেক্স একটা প্রসেস, এবং এটা চেইন রিঅ্যাকশনে এটা হয়। এটা আপনার রেগুলার যে আপনার আমাদের কনভেনশনাল যে বমগুলো আছে সেই বমগুলা এরকম কাজ করে না। অ্যাটম বমের একটা ডিফারেন্ট ওয়ে ইজ এক্সপোজড, আনকন্ট্রোল ফিশন প্রসেস আমরা বলি এটাকে, এবং যেটা একইভাবে আপনার যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে অ্যাটমিক রিঅ্যাক্টর, যেটা সেই রিঅ্যাক্টরে যে ফুয়েল সেল, সেই ফুয়েল সেলে যখন আপনার ফিশন প্রসেসটা একের পর এক অ্যাটমকে, নিউক্লিয়াসকে ভাঙতে থাকে নিউট্রন, তখন যে হিট তৈরি হয় সেই হিট থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সেই হিটটাকে ব্যবহার করি স্টিমে, এবং স্টিম থেকে আমরা টারবাইনে নিয়ে ইলেকট্রিক্যাল পাওয়ার তৈরি করি। কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য আমরা ক্যাডমিয়াম এবং বোরন আমরা ইউজ করি, যে মেটালটা যে কন্ট্রোল করার জন্য এই ফিশন প্রসেসটা। তো এইটা হলো আপনার অ্যাটমিক রিঅ্যাকশন, এবং অ্যাটমিক রিঅ্যাকশনটাকে এত সহজ না যে যদি এনরিচ ইউরেনিয়ামে যাওয়া যায় তখন 90%, তখন এটাকে খুব সহজেই এটা অ্যাটম বম তৈরি করা যায়। বাট এটার একটা প্রসেস আছে, সেই প্রসেসে আপনার এই অ্যাটমটাকে ব্রেক করতে হয়, এবং চেইন রিঅ্যাকশনের ফিশন প্রসেসে এটা চলে। দেখেন আমার উনি জাকির হোসেন ওই কথাটা জিজ্ঞেস করেছিলেন, আরেকজন জিজ্ঞেস করেছিলেন অপেকের কথা। দেখেন অপেক হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। ওপেক যে তাদের ক্যাপাসিটি, তাদের যে কোটা, সেই কোটা হলো যে 12 to 15 মিলিয়ন ব্যারেল। কিন্তু এই 12 to 15 বিলিয়ন ব্যারেল তারা উৎপাদন করবে সব ওপেক কান্ট্রিগুলা, কিন্তু তারা করে কি যে ব্ল্যাক মার্কেটে তাদের 20 to 25 মিলিয়ন ব্যারেল এই ওপেক কান্ট্রিগুলোই আপনার সেল করছে, বিকজ অফ দে নিড মানি। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে ক্রাইসিস দেখা দিচ্ছে চতুর্দিকে, নট অনলি ওপেকের ক্যাপাসিটির উপর,
পুরা এই 20% সারা ওয়ার্ল্ডের যে পরিমাণ আপনার ক্রুড অয়েল ব্যবহার হয় একটা রিফাইনারি গুলাতে, সেই রিফাইনারি ক্রুড অয়েল গুলা 20% কলাপস করেছে, যার ফলে অর্থনৈতিক মন্দা সারা বিশ্বে যে একটা আসছে, এটার আপনার ওয়াল স্ট্রিটেও ধাক্কা পড়বে, ওয়াল স্ট্রিটেও এটার থেকে রেহাই পাবে না। হংকং স্টক মার্কেট এবং যত ইউরোপিয়ান যে স্টক মার্কেটগুলো আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এর ইনফ্লেশন, এই যে আমাদের দেশে আপনি আপনি জানেন যে গত কদিন আগে যে আমাদের পেট্রোলের দাম বেড়েছে 140 টাকা এখন আপনার পার লিটার। একটু কমেছে। এই যে হ্যাঁ না, কত টাকা বেড়েছে, বাড়ার পরে কি কমেছে? আমি সরি, ফুল ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ, ভাড়া পরে আর কমেনি, হ্যাঁ বাড়ানো হয়েছে। 120 টাকা থেকে 140 টাকা। আপনার কি মনে হয় আবার আমরা এই যে যদি এই যে পেট্রোল এবং ক্রুড অয়েল যদি এই 100 টাকা থেকে 60 টাকায় বা 50 টাকায় আসে, আমরা আবার 110 টাকায় ফিরে যাব? না। অসম্ভব। তো এটা বাংলাদেশের ক্ষেত্রে যে এই ইনফ্লেশনটা যে তৈরি হলো, যে আপনার শর্ট টাইম আপনার একটা গেইন, শর্ট টাইমকে আমরা এই ক্রাইসিসটাকে মোকাবেলা করতে পারিনি, এবং এই যে ইনফ্লেশনটা, এই যে মুদ্রাস্ফীতিটা দেখা দিবে জ্বালানিতে, জ্বালানি প্রতিটা ক্ষেত্রে আমি দেখিয়েছি গত কদিন আগে যে কিভাবে প্রতিটা ক্ষেত্রে এই জ্বালানিটা আমাদের ব্যবহার হয়। আপনার ট্রান্সপোর্টেশনে ইন্ডাস্ট্রিতে, ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি, তারপর আপনার রাস্তাঘাটে, প্রতিটা ক্ষেত্রে। যার ফলে আমার মনে হয় যে আমরা আরো একটু সচেতন হওয়া উচিত, এবং সরকারেরও যে প্রাইস হাইকিং, আমি একটা সোশ্যাল চ্যানেলে, ন্যাশনাল সোশ্যাল চ্যানেলে আমি কথা বলেছিলাম এবং বলেছিলাম যে প্রাইস হাইকিং ইজ নট দ্য সলিউশন। সলিউশনটা হলো আপনার যে আপনার সাপ্লাইটাকে আপনার বাড়ান, সাপ্লাইটাকে আরো এক্সপোজ করেন, আরো ওপেন করেন, উইন্ডো ওপেন করে যে একজন আর দুজন সাপ্লায়ার তো না, যে এই ইয়েগুলার জ্বালানির। আর আরেকটা কথা আমি শেষ করতে চাই যে আমরা ক্রুড অয়েলের জন্য আমাদের দেশে রিফাইনারি নেই। যে রিফাইনারিটা সেটা 1963 পাকিস্তান আমলের সেই রিফাইনারি, এবং দুইটা ইউনিটে, এর মধ্যে একটা ইউনিটে কাজ করে না, মাত্র 20,000 ব্যারেল প্রতি দিন আমরা রিফাইন করতে পারি। তো প্রতিটা আপনার এই যে ক্রুড অয়েলের প্রোডাক্টগুলা, আমরা রিফাইন্ড প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করছি। এলপিজি, কেরোসিন, ডিজেল, পেট্রোল, কেমিক্যাল, বিটুমিন, তারপরে ফার্নেস অয়েল, প্রতিটা আমরা যে প্রোডাক্টগুলা ক্রুড অয়েল থেকে আসে, প্রতিটা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করছি, ফিনিশ প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছি। অথচ আমাদের দেশে যদি একটা রিফাইনারি থাকতো, তাহলে এই একটা ক্রুড অয়েল থেকে প্রতিটা প্রোডাক্ট আমরা ইয়ে করতে পারতাম, সাপ্লাই দিতে পারতাম আমাদের দেশে। কিন্তু আমরা করছি কি, অন্য দেশকে সেই প্রফিটটা দিচ্ছি, এবং খুব সম্ভবত আমাদের পার্শ্ববর্তী, কারণ কাছেই তো আমাদের চতুর্দিকে তিন পাশেই ভারত, তো ভারত আমাদের এত সাহায্য করেন, এর জন্য হয়তো আমাদের যারা আছেন তারা ভারত থেকে আনাটা পছন্দ করেন। অনেক ধন্যবাদ আপনার।